স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক, বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের সাথে রসায়নের খনিজ সম্পদ, ধাতু ও অধাতু এই অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনায় থাকছে খনিজ, আকরিক, খনিজ মল, সকল খনিজকে আকরিক, ধাতু নিষ্কাশনের ধাপসমূহ, ধাতু নিষ্কাশনের প্রক্রিয়া, বিগালক, বিগলন, বিগলিত ধাতু তড়িৎ বিশোধন। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা প্রথমেই আলোচনা করব আমাদের খনিজ নিয়ে। তো খনিজ মানে প্রকৃতিলব্ধ পদার্থ, প্রকৃতিলব্ধ যৌগ বা মৌল, যেগুলো আমরা প্রকৃতি থেকে পাব। অর্থাৎ প্রকৃতিলব্ধ প্রাণহীন মৌল বা যৌগই হলো খনিজ। তোমরা একটু খেয়াল করো, এই খনিজগুলো ভূপৃষ্ঠে থাকতে পারে, ভূগর্ভে থাকতে পারে, পানিতে থাকতে পারে। তো আমাদের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুরে বিশাল সাদামাটির পাহাড় আছে, যেটাকে আমরা কেওলিন বলি। সাদামাটির পাহাড় কেওলিন। এই কেওলিনটা অ্যালুমিনিয়াম সমৃদ্ধ কেওলিন। তাহলে এই কেওলিন খনিজ আমাদের ভূপৃষ্ঠে আছে। তাছাড়া কক্সবাজারের সমুদ্র সৈকতে বালুতে বিভিন্ন খনিজ রয়েছে, যেমন জিরকনিয়াম ধাতু খনিজ জিরকনিয়াম ধাতুর খনিজ জিরকন, থুরিয়াম ধাতুর খনিজ মোনাজাইট, ভূপৃষ্ঠের বিভিন্ন জায়গায় লোহার খনিজ হেমাটাইট, অ্যালুমিনিয়ামের খনিজ বক্সাইট। এই যে খনিজগুলো, সাদামাটির পাহাড় যে কেওলিন, অনেক সময় এটা ওই যে চীনামাটির বাসনপত্র ইত্যাদি তৈরিতে ব্যবহার হয়। চীন দেশের লোকেরা সর্বপ্রথম এটা ব্যবহার করতেন, অনেক সময় এটাকে চায়না ক্লে বলে কেওলিন।
এটা আমাদের ভূপৃষ্ঠের খনিজ, ভূপৃষ্ঠে আছে। জিরকনিয়াম, কক্সবাজারের সমুদ্র সৈকতের বালুতে জিরকনিয়াম একটা মূল্যবান ধাতু, এটার খনিজ জিরকন। থোরিয়ামের খনিজ মুনাজাইট, আয়রনের খনিজ হেমাটাইট, অ্যালুমিনিয়ামের খনিজ বক্সাইট, এগুলো ভূপৃষ্ঠের, এই দুইটা ভূপৃষ্ঠের কোনো কোনো জায়গায় পাওয়া যায়। তাহলে এরা প্রকৃতিলব্ধ জিনিস, এদেরকে ভূপৃষ্ঠে পাওয়া যায়, এরা খনিজ। আবার কিছু খনিজ আছে ভূগর্ভে পাওয়া যায়, যেমন প্রাকৃতিক গ্যাস মাটির নিচে পাওয়া যায়। তারপর পেট্রোলিয়াম খনিজ, এদেরকে মাটির নিচে পাওয়া যায়। তারপরে সমুদ্রের পানিতে খাদ্য লবণ পাওয়া যায়, সেটা ধাতুর সোডিয়ামের একটা খনিজ। হ্যালোজেনের খনিজ, হ্যালোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তোমরা চতুর্থ অধ্যায়ে শিখেছ, এরা হ্যালোজেন। এদের বিভিন্ন যৌগ সমুদ্রের পানিতে পাওয়া যায়, এরা খনিজ। তাহলে বোঝা গেল খনিজ আমরা কাদের, খনিজ কোথায় পাওয়া যায়? এরা ভূপৃষ্ঠেও থাকতে পারে, ভূগর্ভেও থাকতে পারে, পানিতে থাকতে পারে, বায়ুমণ্ডলেও পারে। তো আমরা বলতে পারি না ভূপৃষ্ঠে বা ভূগর্ভে মৌল অথবা যৌগরূপে যেসব পদার্থ থাকে, যাদের থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ধাতু ও অধাতু বের করে আনতে পারি, লাভ করতে পারি, তারাই খনিজ। তারাই খনিজ। এক কথায় প্রকৃতিলব্ধ প্রাণহীন মৌল বা যৌগই কি খনিজ। তাহলে আমরা কি বুঝলাম? খনিজ ভূপৃষ্ঠে থাকতে পারে, ভূগর্ভে থাকতে পারে, মৌল অবস্থায় থাকতে পারে, যৌগ অবস্থায় থাকতে পারে, তরল অবস্থায় থাকতে পারে, কঠিন অবস্থায় থাকতে পারে, গ্যাসীয় অবস্থায় থাকতে পারে, বিভিন্নভাবে থাকতে পারে। এরা হলো খনিজ। এরপরে দেখো আকরিক। তোমরা একটা জিনিস খেয়াল করো, এই খনিজগুলো থেকে আমরা কি সংগ্রহ করব? প্রয়োজনীয় ধাতু বা অধাতু। এখন তোমরা চিন্তা করো, আমরা অ্যালুমিনিয়াম একটা মূল্যবান ধাতু, প্রয়োজনীয় ধাতু, এই ধাতুটা আমাদের সংগ্রহ করতে হবে। নিশ্চয়ই কোনো না কোনো খনিজ থেকে সংগ্রহ করতে হবে, কেননা অধিকাংশ ধাতুই প্রকৃতিতে কোনো না কোনো যৌগ গঠন করে অবস্থান করে। দুই তিনটা ধাতু বাদে সবাই প্রায় কোনো না কোনো যৌগ গঠন করে অবস্থান করে। আমাদের বনানী বিদ্যানিকেতনের সামনে যে মাঠ আছে, এই মাঠের গভীরে কাদামাটিকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে অ্যালুমিনিয়াম পাব। কিন্তু এই বিশ্লেষণ করতে গিয়ে যে খরচা হবে, যে ব্যয় হবে, তার চেয়ে প্রাপ্ত অ্যালুমিনিয়ামের মূল্য হবে খুবই কম। সুতরাং বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের মাঠের মাটি থেকে, কাদামাটি থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনটা লাভজনক হলো না। কিন্তু ফ্রান্সের লা বক্স নামক স্থানে যে বক্সাইট পাওয়া যায়, বক্সাইট, এই বক্সাইট থেকে বক্সাইট নিষ্কাশন করে আমরা যে অ্যালুমিনিয়াম পাবো, প্রাপ্ত অ্যালুমিনিয়ামের মূল্য নিষ্কাশন ব্যয়ের চেয়ে অনেক বেশি হবে, অর্থাৎ এটা লাভজনক। তাহলে দেখো, অ্যালুমিনিয়ামের খনিজ কাদামাটি, অ্যালুমিনিয়ামের খনিজ বক্সাইট, কয়টা? দুইটা। এই দুইটার মধ্যে দুইটাই খনিজ,
এই দুইটার মধ্যে কাদামাটি থেকে লাভজনকভাবে অ্যালুমিনিয়াম ধাতুটি নিষ্কাশন করা সম্ভব হয় না, কিন্তু বক্সাইট থেকে লাভজনকভাবে অ্যালুমিনিয়াম ধাতুটি নিষ্কাশন করা সম্ভব। সুতরাং এই দুইটা খনিজের মধ্যে আমরা বক্সাইটকে বলবো কি বলবো? আকরিক। কি বলবো? আকরিক। তাহলে আমরা আকরিকের ডেফিনিশনটা কিভাবে দিতে পারি? যে খনিজ থেকে কোনো মৌলকে লাভজনকভাবে নিষ্কাশন করা সম্ভব হবে সেই খনিজটাই হলো ওই মৌলের একটা কি? আকরিক। যেমন তোমরা খেয়াল করো, এরকম বিভিন্ন ধাতুর বিভিন্ন আকরিক আছে। সোডিয়াম ধাতুর আকরিক। দেখো, এই সোডিয়াম ধাতুটা প্রকৃতিতে বিভিন্ন যৌগ গঠন করে অবস্থান করে। তাহলে ওই বিভিন্ন যৌগগুলি হলো খনিজ। এই বিভিন্ন যৌগগুলো কি একটু খেয়াল করো। সোডিয়াম ক্লোরাইড, যেটাকে আমরা খাদ্য লবণ বলি, সমুদ্রের পানি থেকে সংগ্রহ করা যায়। অনেক সময় এটাকে পাথুরে লবণও বলা হয়। সিন্ধু প্রদেশে খনিতে পাথর হিসাবে পাওয়া যায়, তাই এটার অন্য নাম রক সল্ট বা সন্ধক লবণ। যাই হোক, সোডিয়াম ক্লোরাইড। 2 নম্বরে সলপিটার, সোডিয়াম নাইট্রেট। 3 নম্বরে সাজিমাটি রূপে সোডিয়াম কার্বনেট, বোরাক্স রূপে বোরাক্স বা সোহাগা, সোহাগা রূপে সোডিয়াম পাইরোবোরেট। এটা হলো সোডিয়াম পাইরোবোরেট। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো, এই সোডিয়াম ধাতুটি প্রকৃতিতে এই যৌগগুলো রূপে অবস্থান করে। তা আমাদের এই ধাতুটা নিষ্কাশন করতে হলে কয়েকটা বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। ওই খনিজটা সহজলভ্য কিনা। তোমরা খেয়াল করো, এই চারটার মধ্যে আমাদের দেশের প্রেক্ষাপটে এবং আমাদের দেশকে সারা পৃথিবীর প্রেক্ষাপটে কোনটা সহজলভ্য? অবশ্যই তোমরা বলবে সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ, তাই না? তাইলে এই সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণটাই হলো সোডিয়াম ধাতুর একটা আকরিক। ঠিক আছে? এভাবে জিঙ্ক ধাতুর আকরিক জিঙ্ক ব্লেন্ড, ক্যালামাইন, এগুলো বাণিজ্যিক নাম। এটা সাধারণত প্রধান আকরিক। তাহলে এই দুইটা আকরিক থেকে আমরা জিঙ্ক ধাতু নিষ্কাশন করব। ঠিক একইভাবে কপার ধাতুর আকরিক কপার পাইরাইট, চালকোসাইট,
যেটার অন্য নাম কপার গ্ল্যান্সন সালফোসাইড। আয়রনের আকরিক হেমাটাইট, লিমোনাইট, এভাবে বিভিন্ন ধাতুর আকরিক রয়েছে। লেডের আকরিক গ্যালেনা, পিবিএস লেড সালফাইড, মার্কারির আকরিক সিন্নাবার, এইচসিএস। তো এরা হলো আকরিক। তাহলে আমরা বুঝতে পারলাম কাদেরকে আমরা আকরিক বলবো। আকরিকও খনিজ, কোনো ধাতু যে খনিজ থেকে আমরা ওই ধাতুটাকে লাভজনকভাবে বের করে আনতে পারবো, ওই খনিজটাই হলো ওই ধাতুর আকরিক। ক্লিয়ার? আচ্ছা, এবার খেয়াল করো সকল খনিজ কি আকরিক? আমার সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমার একটু আগের আলোচনা থেকে তোমরা বুঝতে পেরেছো সকল খনিজই আকরিক নয়। তোমাদের কি মনে পড়ে না আমি বলেছিলাম যে অ্যালুমিনিয়ামের দুইটা খনিজের কথা বলেছিলাম, একটা বক্সাইট আর একটা হলো বনানী বিদ্যানিকেতনের মাঠের নিচে যে কাদামাটি আছে, কাদামাটি। আরও আছে অ্যালুমিনিয়ামের আরও খনিজ আছে, আমরা দুটার কথাই বলি। এই কাদামাটি আর হলো বক্সাইট দুইটাই অ্যালুমিনিয়ামের খনিজ। কিন্তু এই দুইটা থেকে কোনটা থেকে লাভজনকভাবে অ্যালুমিনিয়াম ধাতুটা নিষ্কাশন করা যায়? বক্সাইট থেকে। সুতরাং কাদামাটি আকরিক নয়, বক্সাইটই কি? আকরিক। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি সকল খনিজ আকরিক নয়, কিন্তু সকল আকরিকই কি? খনিজ। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম? সকল খনিজ আকরিক হতে পারে না, বা সকল আকরিকই কি? খনিজ। এরপরে এসব ধাতু নিষ্কাশনের ধাপসমূহ। একটা ধাতুকে যৌগ অবস্থায় ভূপৃষ্ঠে বা ভূগর্ভে পাওয়া যায়। তো ওই ধাতুর সেই খনিজটা থেকে যখন আমরা সেই আকরিকটা থেকে যখন ধাতুটা নিষ্কাশন করব, কতগুলো পদ্ধতি অবলম্বন করতে হয়। যেমন খনিজগুলো বা আকরিকগুলো বড় বড় টুকরা আকারে পাওয়া যায়, অনেক বড় বড় টুকরা আকারে পাওয়া যায়। এদের সাথে বিভিন্ন মাটি, মাটি, ধুলা, বালি ইত্যাদি লেগে থাকতে পারে, সেগুলো আগে আমরা পরিষ্কার করবো, ধুয়ে। এরপরে কি করব? ওই আকরিকগুলোকে, বড় বড় টুকরাগুলোকে আমরা ওই ক্রাশারের মাধ্যমে কেটে ছোট ছোট টুকরা করব। আর বল ক্রাশারের মাধ্যমে ওই ছোট টুকরাগুলোকে আমরা চূর্ণ করে পাউডারে পরিণত করে ফেলব। তাহলে এটা একটা পদ্ধতি, যেটাকে বলা হয় 1 নম্বরে আকরিকের চূর্ণকরণ। এই হলো একটা ধাপ, ক্রাশিং এন্ড গ্রিন্ডিং। ক্রাশারের মাধ্যমে আমরা কেটে ছোট ছোট টুকরা করব, আর বল ক্রাশারের মাধ্যমে আমরা সেটাকে চূর্ণ করে পাউডারে পরিণত করে ফেলব। এই হলো একটা ধাপ। এবার দেখো 2 নম্বরে হলো ঘনীকরণ। এই ঘনীকরণ শব্দটা কি? আমার এখানে একটা পয়েন্ট রয়ে গেছে, সেটা হলো খনিজম। এই ঘনীকরণটা বোঝানোর পূর্বে খনিজ মল নিয়ে আমরা একটু কথা বলি, পরে আমরা 2 নম্বর ধাপে চলে যাব। ঘনী বা গাঢ়ীকরণ বা ঘনীকরণ, যেটাকে কনসেন্ট্রেশন অর ড্রেসিং বলে।
ড্রেসিং। তো ঘনীকরণ শব্দটা কি? অনেক সময় আকরিকের সাথে বিভিন্ন অপদ্রব্য থাকে ভেজাল হিসাবে, বিভিন্ন পদার্থ আকরিকের সাথে থাকে, যেটাকে বলা হয় খনিজ মল বা গ্যাং। খনিজ মল और मैट्रिक्स। আকরিকের সাথে যে সকল অপদ্রব্য থাকবে সেগুলোকে বলবে খনিজ মল বা গ্যাং বা ম্যাট্রিক্স। যেমন তোমরা একটা জিনিস খেয়াল করো, বক্সাইট। এই আকরিকটাতে যে সমস্ত অপদ্রব্য থাকে, যে সমস্ত খনিজ মল থাকে বা গ্যাং থাকে বা ম্যাট্রিক্স থাকে, সেগুলো হলো আয়রন অক্সাইড, রুটাইল, টাইটেনিয়ামের অক্সাইড, বালু। ঠিক একইভাবে কপার ধাতুর আকরিকে খনিজ মল হিসাবে আয়রন অক্সাইড থাকে, আয়রনের আকরিকে খনিজ মল হিসাবে বালু থাকে, সিলিকা থাকে। টিন স্টোন, টিনের আকরিক, টিন একটা ধাতু, টিনের আকরিক টিন স্টোন। টিন স্টোনে খনিজ মল হিসাবে উলপ্রামাইড থাকে, প্রামাইড। এরা হলো খনিজ মল। এখন আকরিকটা থেকে যখন আমরা ধাতুটা বের করব, প্রথমেই কি করতে হবে? এই খনিজ মলের পরিমাণ যথাসম্ভব কমিয়ে আনতে হবে। ফলে আকরিকের শতকরা পরিমাণ বেড়ে যাবে, আকরিকে ধাতুর শতকরা পরিমাণ বাড়বে। আর এই খনিজ মলটাকে কমিয়ে আনার, আলাদা করার যে পদ্ধতি, সেই যে ধাপ, সেই ধাপগুলোকে বলা হয় ড্রেসিং অর কনসেন্ট্রেশন বা ঘনীকরণ। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে আমরা ঘনীকরণ কাকে বলবো? যে আকরিক থেকে খনিজ মল যথাসম্ভব খনিজ মলের পরিমাণ কমিয়ে আকরিকের শতকরা পরিমাণ বাড়ানোটার নামই হলো ঘনীকরণ। তো এখন খেয়াল করো, এই ঘনীকরণের বিভিন্ন ধাতুর জন্য ঘনীকরণের বিভিন্ন পদ্ধতি আছে। দেখো আমরা একটু আলোচনা করি। দুই নম্বরের ধাপ ঘনীকরণ। এই ঘনীকরণের কয়েকটা পদ্ধতি। এক নম্বরে যেমন हाइड्रोलाइटिक और मैग्नेटिक, हाइड्रोलाइटिक और অভিকর্ষীয় পদ্ধতি। এটা একটা পদ্ধতি, কিছু ধাতুর জন্য এই পদ্ধতিটা ব্যবহৃত হবে। হাইড্রো মানে পানি, হাইড্রোলাইটিক और ग्रेविटेशनल सेपरेशन।
অভিকর্ষীয় পদ্ধতি, গ্র্যাভিটেশনাল সেপারেশন। তো এই যে পদ্ধতিটা কোন জাতীয় আকরিকের ক্ষেত্রে প্রযোজ্য হবে? যে সকল আকরিক ধাতুর অক্সাইড, অক্সাইড আকরিকের ক্ষেত্রে, যেমন টিন স্টোন, টিন স্টোন টিনের একটি আকরিক, এই অক্সাইড আকরিক। এই অক্সাইড আকরিকের সাথে ভেজাল হিসাবে যে অপদ্রব্যগুলো থাকবে তাদেরকে দূর করার জন্য এই হাইড্রোলাইটিক বা অভিকর্ষীয় পদ্ধতি ব্যবহৃত হবে, অর্থাৎ অক্সাইড আকরিকগুলোকে। অক্সাইড আকরিকগুলো ভারী আর এদের খনিজ মলগুলো হলো হালকা। তখন কি করে, ওই একটা ঢালু জায়গায় একটা মানে ঘাস কাটা একটা চালনি থাকে, ওটার উপর আকরিকগুলোকে ঢেলে দেওয়া হয়, ঢেলে দিয়ে পানি প্রবাহিত করা হয়। তো পানি এবং ওই চালনিটাকে কম্পিত করা হয়, কাঁপানো হয়। এই যে আমাদের যে ইট ভাঙানোর পর দেখো ইটের টুকরাগুলোকে মেশিনের মাধ্যমে ওই যে চালনিটা কাঁপতে থাকে, আর এই ইটের টুকরা ভাঙা টুকরাগুলো ঢেলে দিলে ভারী টুকরাগুলো পরে থাকে আর ছোট ছোট গুঁড়া টুকরাগুলো নিচে পড়ে যায়। এই ক্ষেত্রে হলো কি জানো, ওই যখন পানি প্রবাহিত করা হয় ভারী আকরিকগুলো খাঁজের ভিতরে আটকে থাকে, এই ধরনের খাঁজের ভিতরে আটকে থাকে, আর ওই হালকা খনিজ মল পানি দ্বারা বাহিত হয়ে চলে যায়। অনেক সময় ঢালু জায়গায় এই অক্সাইড আকরিকগুলোকে রেখে পানি প্রবাহিত করে, বালতি দিয়ে পানি প্রবাহিত করলে ভারী আকরিকগুলো পরে থাকবে আর বালু বা বিভিন্ন অপদ্রব্যগুলো ওই পানি বাহিত হয়ে চলে যাবে। ফলে আকরিকটা অপদ্রব্য থেকে কিছুটা হইল মুক্ত হইল, আকরিকের পরিমাণ বাড়ল, তুলনামূলকভাবে আকরিকের পরিমাণটা বেড়ে গেল। এটা হলো অভিকর্ষীয় পদ্ধতি, মানে ভারীটা আটকিয়ে থাকবে, হালকাটা চলে যাবে, বা হাইড্রোলাইটিক পদ্ধতি। টিনের আকরিক, টিন স্টোনকে এভাবে ঘনীকরণ করা হয়। আবার দেখো কিছু আকরিক আছে সালফাইড আকরিক, কারা? এরা হলো সালফোসাইড, লেডের আকরিক, জিঙ্ক ব্লেন্ড, জিঙ্কের আকরিক ইত্যাদি। এই সালফাইড আকরিকগুলোকে আকরিক থেকে অপদ্রব্য সমূহ দূর করার যে পদ্ধতিটা, সেটা হলো তেল ফেনা ভাসমান পদ্ধতি। 3 নম্বরের পদ্ধতি তেল ফেনা ভাসমান পদ্ধতি। তো কি করা হয়, এই পদ্ধতিতে বড় একটি পাত্রে নিচ দিক দিয়া বায়ু প্রবাহিত করার একটা অংশ থাকে। এটার ভিতরে প্রথমে আকরিকগুলোকে নেওয়া হয়, নিয়ে পানি দেওয়া হয়, পানি দিয়ে এটার ভিতরে তেল, ডিটারজেন্ট ইত্যাদি দেওয়া হয়। তেল, ডিটারজেন্ট এদিক দিয়ে তীব্র গতিতে সজোরে বায়ু প্রবাহিত করা হয়, ফলে একটা আলোড়ন সৃষ্টি হয়। আলোড়ন সৃষ্টি হওয়ার পর ফেনা তৈরি হয়। ওই ফেনার সাথে কি কি দেওয়া হয়েছিল? তেল, ডিটারজেন্ট, পানি আর আকরিক, আর এদিক দিয়ে বায়ু প্রবাহিত করে এখানে একটা আলোড়ন সৃষ্টি হয়, বড় বড় ফেনা তৈরি হয়।
এক একটা ফেনা একটা জাহাজের মতো হয়। এই সালফাইড আকরিকগুলো ওই ফেনায় সিক্ত হয়ে ফেনা কর্তৃক আকৃষ্ট হয়ে ফেনার সাথে উপরে ভেসে ওঠে, আর অপদ্রব্যগুলো পাত্রের তলায় জমা হয়। উপর থেকে ফেনাকে আলাদা করে নিলে আকরিকগুলো ভেজাল মুক্ত অবস্থায় পাওয়া যায়। এই যে পদ্ধতিটা, এটা হলো তেল ফেনা ভাসমান পদ্ধতি। তাহলে কোন ধরনের আকরিককে তেল ফেনা ভাসমান পদ্ধতিতে ঘনীকরণ করবে, ড্রেসিং করবে? সালফাইড আকরিকগুলোকে। আমাদের এরপরে আসো আরেকটা পদ্ধতি। ঘনীকরণের আমরা দুইটা পদ্ধতি আলোচনা করলাম, একটা হলো গ্র্যাভিটেশনাল সেপারেশন, আরেকটা হলো ওই তেল ফেনা ভাসমান পদ্ধতি। 3 নম্বরে আরেকটা পদ্ধতি আছে, নাম্বার 3, ম্যাগনেটিক সেপারেশন, চৌম্বকীয় পৃথকীকরণ পদ্ধতি। ঘনীকরণের আরেকটা ধাপ হলো চৌম্বকীয় পৃথকীকরণ বা ম্যাগনেটিক সেপারেশন। এটা কি? তা আকরিকের সাথে আকরিকার ভেজাল থাকে কয়টা জিনিস? 2টা জিনিস, একটা আকরিক আর একটা হলো ম্যাট্রিক্স ভেজাল, খনিজ যেটাকে বলি আমরা। এখন এই দুইটির কোনটির যদি চৌম্বক ধর্ম থাকে, চৌম্বক ধর্ম মানে কি? চৌম্বককে আকর্ষণ করে, এই ধরনের ধর্ম থাকে, হয় আকরিকের থাকতে হবে, না হয় ভেজালের খনিজ বলের চৌম্বক ধর্ম থাকতে হবে, দুইটার একটা থাকতে হবে। তখন এই চৌম্বকীয় পৃথকীকরণ পদ্ধতিতে ওই ধরনের আকরিকগুলোকে কি করা হয়? আকরিক থেকে ভেজালটাকে যতদূর সম্ভব সেপারেট করা হয়। যেমন তোমরা খেয়াল করো, টিনের আকরিক 3 স্টোন, টিনের আকরিক 3 স্টোন, 3 স্টোন, এটা আকরিক। এর সাথে ভেজাল হিসাবে থাকে উলপ্রামাইড, এটার চৌম্বক ধর্ম আছে। এটা হলো আকরিক, 3 স্টোন হলো আকরিক, আর ভেজালটা হলো উলপ্রামাইড। এই উলপ্রামাইডের চৌম্বক ধর্ম আছে। তখন এই আকরিকটাকে এর ভেজাল থেকে যতদূর সম্ভব সেপারেট করার জন্য এই চৌম্বকীয় পৃথকীকরণ পদ্ধতিটা ব্যবহৃত হয়। যেমন দেখো কিভাবে এই কাজটা করা হয়। এই 2টা চাকা, এটার উপর একটা বেল থাকে, ঘূর্ণায়মান বেল। এই 2টা চাকা, মনে করো এই চাকাটার চৌম্বক ধর্ম আছে, এটা চৌম্বক আর এটা চৌম্বক না। এখন এই 2টা চাকা বিদ্যুতের মাধ্যমে, মেশিনের মাধ্যমে যখন ঘোরানো হয়, বেল ঘুরতে থাকে, আর উপর থেকে এই বেল্টের উপর আকরিক, যেমন ক্রোমিয়ামের আকরিক ক্রোমাইট, CO3, টিনের আকরিক 3 স্টোন, যখন দেওয়া হয় তখন এই আকরিকগুলো এই ঘূর্ণায়মান বেল্টের উপর যখন পড়ে,
তখন দেখো এটা যেহেতু চুম্বক, চুম্বক কাকে আকর্ষণ করবে? চুম্বক পদার্থকে। তো টিনের আকরিক, টিন স্টোনের মধ্যে চুম্বক পদার্থ কোনটা? উল্ট্রামাইট। তো চুম্বক পদার্থটা এইটা আকৃষ্ট হইয়া এদিকে পড়বে। চুম্বক পদার্থ যেটা, এটা উল্ট্রামাইট। ওখানে একটা চুম্বক ধর্ম আছে, ভেজালটা উল্ট্রামাইট, চুম্বক ধর্ম আছে, এখন ভেজালটা এদিকে পড়লো আর আকরিকটা সিটকে এদিকে দিয়া টিন স্টোনটা পড়বে। টিন স্টোন কি বুঝাইলাম আমি? যে এখানে আমরা এই ঘূর্ণায়মান বেল্টের উপর যখন টিনের আকরিক টিন স্টোন ছেড়ে দিলাম, তখন বেল্টের উপর দিয়ে যখন আকরিক আর ওই উল্ট্রামাইটের মিশ্রণ চলে আসলো, এই দুইজনের মধ্যে উল্ট্রামাইটের চৌম্বক ধর্ম আছে। ফর দ্যাট এই চৌম্বকটা উল্ট্রামাইটকে আকর্ষণ করে এদিকে ফেলে দেয়, ভেজালটা এদিকে চলে আসলো, আর টিন স্টোনটা আকরিকটা এদিকে চলে আসলো। কিছুটা খনিজ মল আকরিকটা কি হয়ে গেল? সেপারেট হয়ে গেল। এভাবে ম্যাগনেটিক সেপারেশনের মাধ্যমে কোন আকরিক থেকে তার ম্যাট্রিক্সকে যতদূর সম্ভব সেপারেট করার নামই হলো কি? ড্রেসিং অর কনসেন্ট্রেশন, ঘনীকরণ। এবার দেখো আবার কিছু কিছু ধাতুর আকরিক আছে যাদের ঘনীকরণের জন্য রাসায়নিক পদ্ধতি ব্যবহৃত হয়। কখন রাসায়নিক পদ্ধতি ব্যবহৃত হবে? একটু খেয়াল করো, তা আকরিক আর খনিজ মল কয়টা জিনিস? দুইটা জিনিস। এই আকরিক এর সাথে থাকবে খনিজ মল। তো এমন কোন পদার্থ নেওয়া হয়, রাসায়নিক পদার্থ, যা হয় আকরিকের সাথে বিক্রিয়া করবে, না হয় খনিজ মলের সাথে বিক্রিয়া করবে। দুজনের সাথে বিক্রিয়া করবে না, দুইটার একটার সাথে বিক্রিয়া করবে। সেই সকল রাসায়নিক পদার্থ দ্বারা ধাতুর আকরিকটাকে তার খনিজ মল থেকে যে সেপারেট করার নামই হলো রাসায়নিক পদ্ধতি। আর তোমরা কি আসলে বুঝতে পেরেছ? আকরিক আর খনিজ মল এমন রাসায়নিক পদার্থ নেওয়া হবে যা শুধুমাত্র হয় আকরিকের সাথে বিক্রিয়া করবে, না হয় খনিজ মলের সাথে বিক্রিয়া করবে, দুটোর সাথে বিক্রিয়া করবে না। সাপোজ আকরিকের সাথে বিক্রিয়া করলো রাসায়নিক পদার্থটা, তাহলে খনিজ মলের সাথে বিক্রিয়া করলো না, খনিজ মলটা আলাদা হয়ে গেল। যেমন এই ধরনের একটা এক্সাম্পল আমরা একটু আলোচনা করি। অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইট। আমরা এর আগেও বলেছি এই বক্সাইট আকরিকে বক্সাইট আকরিকে খনিজ মল হিসাবে থাকে আয়রন অক্সাইড, টাইটেনিয়ামের অক্সাইড, বালু। বালুটা কখনো কখনো এটাও থাকতে পারে, ফেরিক অক্সাইডও থাকতে, প্যারাস অক্সাইডও থাকতে পারে। যাই হোক, এই যে ভেজালগুলো থাকে এরা হলো খনিজ মল। এখন একটা পাত্রের ভিতরে বক্সাইট নিলাম, বক্সাইট দিয়ে এটার সাথে যদি আমরা কষ্টিক সোডা যোগ করি, কষ্টিক সোডা দ্রবণ যোগ করলে এই কষ্টিক সোডাটা
এই বক্সাইটের সাথে বিক্রিয়া করবে, কিন্তু এই খনিজ মলগুলোর সাথে বিক্রিয়া করবে না। ফলে ওই খনিজ মলগুলো এই পাত্রের তলায় জমে যাবে, আর এই বক্সাইটটা কষ্টিক সোডার সাথে বিক্রিয়া করে, দ্রবণের সাথে বিক্রিয়া করে দ্রবণের ভিতরে চলে আসবে, উপরে চলে আসবে। তখন এই বিক্রিয়াটা ঘটবে, দেখো এই হলো বক্সাইট যোগ কষ্টিক সোডার দ্রবণ, এটার নাম সোডিয়াম অ্যালুমিনেট, আর পানি উৎপন্ন হবে। এখানে অ্যালুমিনিয়াম দুইটা, এখানে 2 দিলে দুইটা সোডিয়াম, অক্সিজেন 2 দুগুণে 4, এখানে অক্সিজেন 3 2 5 5 2 7। আমরা যদি এখানে 3 দেই, 2 দুগুণে 7 3, অক্সিজেন 2 দুগুণে 4 আর 3 7, হাইড্রোজেন 6 2 4 6 মিলে গেল। তাহলে এই সোডিয়াম অ্যালুমিনেটের একটা দ্রবণ তৈরি হয়, দ্রবণ নিচে ওই বালু, আয়রনের অক্সাইড, টাইটানিয়ামের অক্সাইড পরে থাকে, ওরা কষ্টিক সোডার সাথে বিক্রিয়া করে না, আর দ্রবণটার ভিতরে এই সোডিয়াম অ্যালুমিনেটের এই দ্রবণটা তৈরি হয়। এখন একটা বিকার নিয়ে এখানে একটা ফানেল নিয়ে, এই ফানেলের উপর যখন একটা ছাঁকন কাগজ রেখে এই দ্রবণটা ঢেলে দেওয়া হয়, তখন এই ছাঁকন কাগজ দিয়ে এই দ্রবণটা পাত্রে চলে আসে, আর এই ছাঁকন কাগজের উপর ওই অপদ্রব্যগুলো থেকে যায়। বা মেশিনের মাধ্যমেও সেন্ট্রিফিউজ করা যায়, মেশিনের মাধ্যমে করলে অপদ্রব্যগুলো তলায় এবং উপর থেকে স্বচ্ছ দ্রবণটা আলাদা করা হয়, যেটাকে পরিশ্রুত বলে। এই পরিশ্রুত দ্রবণ হলো, আর এই ছাঁকন কাগজের উপর ওই বালু, রুটাইল, আয়রনের অক্সাইড নামক সেই অপদ্রব্যগুলো থেকে যায়। এখন এই যে পরিশ্রুতটা, এই পরিশ্রুতটাকে গরম অবস্থায় এই সোডিয়াম অ্যালুমিনেটকে গরম অবস্থায় যখন পানির সাথে বিক্রিয়া করানো হয়, একটু তাপ দেওয়া হয়, তখন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের একটা তলানি পড়ে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের একটা তলানি পড়ে, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা স্বচ্ছ দ্রবণ উপরে থেকে যায়, আর এই তলানিতে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপ করে। কি হলো? আর সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হলো। এটা দ্রবণে থেকে যায়, এটা তলানি করে। এখন তোমরা দেখো, এই অধক্ষেপটাকে যদি আমরা আলাদা করে নিই, এই অধক্ষেপটাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অধক্ষেপটাকে আলাদা করে নিয়ে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয়, কি করলাম আমরা? ওই পরিশ্রুতটাকে একটু গরম পানির সাথে মিশালে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা তলায় পড়ে যায়, অধক্ষিপ্ত, আর সোডিয়াম হাইড্রোক্সাইডটা একটু উপরে থেকে যায়। এই অধক্ষেপকে আমরা সেকে যদি আলাদা করে নিই 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে অ্যালুমিনিয়াম অক্সাইড পানি উৎপন্ন হবে। প্রায় 99.5% বিশুদ্ধ আকরিক তৈরি হয়ে গেল। বক্সাইটের আকরিক অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনা, যেটাকে কোরআন নামও বলে, অ্যালুমিনা তৈরি হয়ে গেল। তাহলে তোমরা খেয়াল করছো, এই যে পদ্ধতিটা, রাসায়নিক পদার্থ ব্যবহার করে কোন আকরিকের অপদ্রব্য হইতে আকরিকটাকে আলাদা করে নিলাম, এই পদ্ধতিটার নাম রাসায়নিক পদ্ধতি। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমরা বক্সাইট আকরিককে
রাসায়নিক পদ্ধতিতে ড্রেসিং করব। তাহলে আমরা ড্রেসিং এর মোটামুটি কয়টা পদ্ধতি শিখলাম একটু খেয়াল করো। প্রথমে শিখলাম আমরা গ্র্যাভিটেশনাল সেপারেশন, 2 নম্বরে শিখলাম তৈল ফেনা ভাসমান পদ্ধতি, 3 নম্বরে শিখলাম আমরা ম্যাগনেটিক সেপারেশন, 4 নম্বরে শিখলাম কেমিক্যাল প্রসেস। কয়টা পদ্ধতি হইল? মোটামুটি 4টা পদ্ধতি আমরা ড্রেসিং এ আলোচনা করলাম ঘনীকরণে। তাহলে ধাতু নিষ্কাশনের 2টা ধাপ হয়ে গেল। এবার আসো 3 নম্বর ধাপ। এই ঘনীকৃত আকরিককে তিন নম্বর ধাপটা বলার আগে আমি একটু বলে নেই, ধাতু নিষ্কাশন এই পর্যন্ত যত ধাতু আছে বিভিন্ন ধাতু বিভিন্ন যৌগ গঠন করে থাকে। ধাতুগুলোর সক্রিয়তা অনুযায়ী তাদের নিষ্কাশন পদ্ধতি থাকে। যেমন তোমরা খেয়াল করো, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই ধাতুগুলো বেশ সক্রিয়, সিরিজের উপরের দিকের ধাতু। এদেরকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। মাঝের ধাতুগুলো জিঙ্ক, আয়রন, lead, এদেরকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। তারপর ধাতুগুলো আছে যেমন কপার, সিলভার, মার্কারি, এদেরকে স্ববিজারণ, তারপরে যেমন প্লাটিনাম, গোল্ড, এদেরকে প্রায় মুক্ত অবস্থায় পাওয়া যায়। তা তোমরা দেখছো, খেয়াল করছো যে এই 5টা ধাতু তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে এই ধাতুগুলো, এগুলো আরো আছে, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আসার 3টা লিখলাম, কার্বন বিজারণ, কপার, সিলভার, পারদ, এরা স্ববিজারণ, প্লাটিনাম এদেরকে প্রায় মুক্ত অবস্থায় পাওয়া যায়। তো এই যে বারবার বলছি বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, এই বিজারণ কথাটা আমি একটু আলোচনা করে দিই, পরে আমি পরের স্টেপে যাই। আমাদের খেয়াল রাখবো, আমরা মাত্র 2টা স্টেপ আলোচনা করলাম। একটা হলো গ্রিন্ডিং অর ক্রাশিং আর একটা হলো ড্রেসিং। এখন আমরা পরের স্টেপে যাওয়ার আগে এই যে বারবার বলা হয় বিজারণ, কার্বন বিজারণ, বিজারণ জিনিসটাকে একটু দেখো। মূলত ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া। জানো, ধাতু আয়নিক যৌগ গঠন করে, তোমরা 5ম অধ্যায়ে শিখেছ ধাতুর যৌগ, আয়নিক যৌগ। এসব আয়নিক যৌগে ধাতু ধনাত্মক আয়ন হিসাবে থাকে, তোমাদের সেটা জানা আছে। যেমন দেখো, জিঙ্কের একটা আকরিক জিঙ্ক কার্বনেট। এটাকে যদি আমরা তাপ দিই, এটা ভেঙে জিঙ্ক অক্সাইড, কার্বন ডাই অক্সাইড হবে। এই জিঙ্ক অক্সাইডে জিঙ্ক ধনাত্মক আয়ন হিসাবে আছে। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, এই ধনাত্মক আয়ন মানে কি? তার কয়টা ইলেকট্রনের ঘাটতি আছে? পরমাণু অবস্থা থেকে 2টা ইলেকট্রন কম আছে। সুতরাং এই জিঙ্কটা যদি জিঙ্ক পরমাণু হিসাবে বের হয়ে আসতে চায়, তাহলে তাকে অবশ্যই 2টি ইলেকট্রন গ্রহণ করতে হবে। আর ইলেকট্রন গ্রহণ হচ্ছে বিজারণ। আর এই ইলেকট্রন যে দেয় সে হলো বিজারণ। তাহলে এই যে 2টা ইলেকট্রন জিঙ্ক আয়ন গ্রহণ করে জিঙ্ক পরমাণু, জিঙ্ক ধাতু হিসাবে বের হয়ে আসবে, তাহলে এই 2টা ইলেকট্রন কে দিবে? বিজারকরা দিবে। এই জন্য বলা হয় ধাতু নিষ্কাশন একটা কি প্রক্রিয়া? বিজারণ প্রক্রিয়া। আর এই বিজারণের ক্ষেত্রে
বিভিন্ন জায়গায় বিভিন্ন বিচারক ব্যবহার হয়। যেমন আমরা বলছিলাম অধিক সক্রিয় ধাতুগুলোকে তড়িৎ বিশ্লেষণ, শক্তিশালী বিচারণ প্রক্রিয়া, আর মধ্যম ধাতুগুলোর ক্ষেত্রে বিচারক হিসাবে কার্বন ব্যবহার করা হবে। এভাবে বিভিন্ন ধাপে বিভিন্ন বিচারক কি করা হবে, ব্যবহার করা হবে। তাহলে আমরা কি বুঝলাম, ধাতু নিষ্কাশন একটা কি প্রক্রিয়া, বিচারণ প্রক্রিয়া। কারণ ধাতুর আকরিকে ধাতুটা ধনাত্মক আয়ন হিসাবে থাকে, সেই ধনাত্মক আয়ন থেকে সেই ধাতুটাকে পরমাণু হিসাবে বের হয়ে আসার সময় সে প্রয়োজনীয় সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে, আর ইলেকট্রন গ্রহণটা হচ্ছে কি, বিচারক, আর কোন বিচারক সেই ইলেকট্রন দেয়। তাই এটার নাম কি প্রক্রিয়া, বিচারণ প্রক্রিয়া। যেমন দেখো এখানে এই যে জিঙ্ক অক্সাইড, জিঙ্ক আয়ন, অক্সাইড আয়ন, কার্বন যদি বিচারক হিসেবে আমরা ব্যবহার করি তাহলে কি হয় দেখো, কার্বন যোগ অক্সাইড আয়ন, কার্বন মনোক্সাইড যোগ দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রনই জিঙ্ক আয়ন অ্যাবজর্ব করে জিঙ্ক ধাতু হিসাবে নিষ্কাশিত হয় আসে। যদিও কার্বন ডিরেক্টলি ইলেকট্রন রিলিজ করে না, পরোক্ষভাবে কাজটা হয়ে যায়, তাহলে এটা একটা কি প্রক্রিয়া, বিচারণ প্রক্রিয়া। তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তো আমাদের এবার 3 নম্বর ধাপটা হলো ধাতু নিষ্কাশনের, যে কোন ধাতুকে সাধারণত উপরের 5টা বাদ, ওই যে আমরা যেগুলো তড়িৎ বিশ্লেষণ বললাম, আর এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে সব ধাতুকে নিষ্কাশন করা যায়, কিন্তু তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটা ব্যয়বহুল, আমাদের ব্যয়ের কথাও চিন্তা করতে হবে, তাই সব ধাতু তড়িৎ বিশ্লেষণে নিষ্কাশন করা হয় না। তাহলে মধ্যম সক্রিয় ধাতু, যে মাঝখানে আমি বলছিলাম জিঙ্ক, আয়রন, লেড, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি ধাতুগুলোকে কার্বন বিচারণ পদ্ধতিতে নিষ্কাশন করার জন্য প্রথমেই তাদেরকে অক্সাইড আকরিকে রূপান্তর করে নিতে হবে। তাই 3 নম্বরের ধাপটা হলো ধাতু নিষ্কাশনের 3 নম্বরের ধাপটা হলো ধাতুর আকরিককে ধাতুর অক্সাইডে রূপান্তরকরণ। এটা হলো মেটাল এক্সট্রাকশনের 3rd স্টেপ, ধাতু নিষ্কাশনের 3য় ধাপ। এখন এখানে দুইটা পদ্ধতি আছে। 1 নম্বরে হলো বশীকরণ, ক্যালসিনেশন। অর্থাৎ সাধারণত কার্বনেট যুক্ত বা অক্সাইড আকরিকগুলোকে সাধারণত তাদের গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় বায়ুর অনুপস্থিতিতে, দেখো এই বক্সাইড যখন দেখো কোনো বায়ু নাই, আর বক্সাইডের গলনাঙ্ক প্রায় 2050 ডিগ্রি সেলসিয়াস, তাহলে গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায়, বায়ু মানে অক্সিজেন, কোনো অক্সিজেন ব্যবহার করা হয়নি, বায়ুর অনুপস্থিতিতে গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় যখন উত্তপ্ত করা হয় তখন তাদের থেকে যেমন জলীয় বাষ্প, তারপর কার্বন জাতীয় যৌগ, কার্বন ডাই অক্সাইড, এগুলো উড়ে যায়, এগুলো চলে যায়। তারপরে যেমন জিঙ্ক কার্বনেট যখন তাপ দেওয়া হয় জিঙ্ক অক্সাইড, কার্বন ডাই অক্সাইড হয়। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়ামের একটা আকরিক ক্যালসিয়াম কার্বনেট, যখন তাপ দেওয়া হয় ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন। দেখছো প্রত্যেকটা ধাতু তার অক্সাইডে, অ্যালুমিনিয়াম তার অক্সাইডে রূপান্তর হলো জিঙ্ক, জিঙ্ক অক্সাইডে রূপান্তর হলো ক্যালসিয়াম কার্বন, ক্যালসিয়াম অক্সাইডে রূপান্তর হলো। এই যে তাপ দেওয়াটা, এই তাপমাত্রাটা অবশ্যই এই ধাতুগুলো, এই আকরিকগুলো গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় বায়ুর অনুপস্থিতিতে উত্তপ্ত করতে হবে। আর এভাবে কোন আকরিককে তার গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় বায়ুর অনুপস্থিতিতে উত্তপ্ত করে ওই ধাতুর
অক্সাইডে রূপান্তর করার প্রক্রিয়াটার নামই হলো বস্মীকরণ বা ক্যালসিনেশন। তাহলে আমরা অক্সাইড আকরিকে রূপান্তরিত করে ফেললাম। এবার আসো আরো কিছু আকরিক আছে যারা সালফাইড আকরিক, তাদের ক্ষেত্রে এই বস্মীকরণ প্রক্রিয়ায় অক্সাইডে রূপান্তর করা যায় না। তাদের ক্ষেত্রে কি করতে হয়? দেখো এখানে কোনো বায়ু ব্যবহার করা হয়নি, কোনো অক্সিজেন ব্যবহার করা হয়নি, কিন্তু সালফাইড আকরিকগুলোকে তাদের অক্সাইডে রূপান্তর করার জন্য বায়ু ব্যবহার করতে হবে, যেটাকে আমরা বলবো 2 নম্বরের পদ্ধতি। সেই পদ্ধতিটা হলো তাপজারণ, ওয়াশিং। তাপজারণ, তাপজারণটা কি? কাদেরকে এই পদ্ধতিতে অক্সাইডে রূপান্তর করব? সালফাইড আকরিকগুলোকে। সালফাইড আকরিক কারা? জিঙ্ক ব্লেন্ড, চালকোসাইড, জিঙ্ক ব্লেন্ড, চালকোসাইড, গ্যালেনা। এদেরকে যখন বায়ুর উপস্থিতিতে, পার্থক্য ওখানে বায়ু লাগেনি, এখানে বায়ু লাগবে। ওখানে গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রা, এখানেও গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রা। উত্তপ্ত করলে জিঙ্ক অক্সাইড, সালফার ডাইঅক্সাইড গ্যাস হিসাবে গ্যাস বের হয়ে গেল, অক্সাইড আকরিক হয়ে গেল। উত্তপ্ত করলে কিউপ্রাস অক্সাইড, সালফার ডাইঅক্সাইড। আমরা যখন উত্তপ্ত করব লেড অক্সাইড, সুপ্রিয় ছাত্রছাত্রীরা তোমরা খেয়াল করো যে এই সালফাইড আকরিকগুলো তাদের অক্সাইড আকরিকে রূপান্তরিত হয়ে গেল, বাট এখানে বায়ু মানে অক্সিজেন ব্যবহার করা হয়েছে, এখানেও তাপমাত্রা গলনাঙ্কের নিচে। তাহলে আমাদের অক্সাইড আকরিকে রূপান্তর করার দুইটা পদ্ধতি, একটা হলো ক্যালসিনেশন আর একটা হলো রোস্টিং। একটা হলো বস্মীকরণ আর একটা হলো তাপজারণ। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? এক জায়গায় অক্সিজেন লাগে, বায়ু লাগে, আর এক জায়গায় বায়ু লাগে না, বাট দুই জায়গায় তাপমাত্রাটা হতে হবে গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রা। তাহলে আমরা 3 নম্বরের ধাপ পেয়ে গেলাম, অক্সাইড আকরিকে আমরা রূপান্তর করে ফেললাম। এবার খেয়াল করো, 4 নম্বরের ধাপ, অক্সাইড আকরিক থেকে ধাতু মুক্ত করো। অক্সাইড আকরিক থেকে ধাতু মুক্ত করণ, যেটাকে আমরা বলি বিগলন, স্মেল্টিং। এখন আমার কথা শুনো তোমরা, আমরা কত পদ্ধতি তা অবলম্বন করলাম, ড্রেসিং করলাম, তারপর হলো তাপজারণ করলাম, মানে বস্মীকরণ করলাম। কি করলাম, কেন করছি এগুলো? প্রতিটা স্টেপই অপদ্রব্য দূর করার জন্য। এরপরেও এই অক্সাইড আকরিকের সাথে কিছু অপদ্রব্য থেকে যায়। তো এই অপদ্রব্যগুলো দূর করার জন্য, যেমন মনে করো আমরা এই আয়রনের কথা বা অ্যালুমিনিয়াম আয়রনের কথা আমরা চিন্তা করি, যখন আমরা আয়রন আকরিকটাকে নিষ্কাশন করব আয়রন অক্সাইড থেকে বস্মীকরণের মাধ্যমে, আমরা যদি লিমোনাইট নিতাম, লিমোনাইটের সংকেত হলো এটা, বস্মীকরণ করলে আয়রনের অক্সাইড হয়ে গেল। এই অক্সাইড আকরিক, এটা হলো হেমাটাইট। এই অক্সাইড আকরিক থেকে যখন আমরা আয়রনকে নিষ্কাশন করতে যাব, সুপ্রিয় ছাত্রছাত্রীরা, এই আয়রন অক্সাইডের মধ্যে ভেজাল হিসাবে বালু থাকে। কি থাকে? বালু। এটা হলো আকরিক, আর ভেজালটা হলো SiO2। এটা অম্লীয় খনিজ মল। আর এটা হলো আকরিক, ধাতুর অক্সাইড আকরিক। এখন এই যে খনিজ মলটা, এই প্রক্রিয়ায় যদি আমরা দূর না করি, তাহলে আমাদের নিষ্কাশিত ধাতুর ভিতরে এই ভেজালটা থেকে যাবে। তাই
এই অক্সাইড আকরিক থেকে ধাতু মুক্তকরণ স্টেপে এই আকরিক থেকে ধাতু নিষ্কাশন করার জন্য আমরা বিজারক কার্বন ব্যবহার করব। যখন আমরা কার্বন ব্যবহার করব এটার সাথে অক্সাইড আকরিক যোগ কার্বন, কার্বন এটাকে বিজারিত করে আয়রন মুক্ত করবে, কার্বন মনোক্সাইড তৈরি করে ফেলবে, আয়রন মুক্ত হয়ে গেল। এই প্রক্রিয়ায় আমরা এই অম্লীয় খনিজমল SiO2 কে দূর করার জন্য আমরা একটা নতুন একটা পদার্থ ব্যবহার করব, সেটার নাম হলো বিগালক। সেটার নাম কি? বিগালক। যেমন এটা যেহেতু খনিজমলটা যেহেতু অম্লীয়, তাহলে বিগালকটা হবে ক্ষারীয়। তো বিগালক হিসাবে সাধারণত চুনা পাথর বা চুন ব্যবহার করা হয়। তো এখন এখানে যদি আমরা চুনা পাথর নেই, কি নিলাম? এই আয়রনের অক্সাইড, এটা বিজারক, একটু খেয়াল করো, এই আয়রন অক্সাইড, আয়রনের আকরিক, এটার ভিতরে খনিজমল আছে SiO2। এখন এটার সাথে আমরা যোগ করলাম কার্বন, এটা বিজারক, আর এটাকে সরানোর জন্য যোগ করলাম বিগালক। বিগালক এখন এগুলো তাহলে যোগ করলাম কি? বিগালক। বিগালক কি যোগ করলাম? চুনা পাথর। তাহলে এগুলো বিগালক হলো চুনা পাথর আর বিজারক হলো কার্বন। তো বিজারকের কাজ হলো ধাতুটা মুক্ত করা, আর বিগালকের কাজ হলো খনিজমলটাকে দূর করা। এটা খনিজমল, এটা খনিজমল, এই জিনিসটা খনিজমল। এই খনিজমলটাকে দূর করা হলো বিগালকের কাজ। সুপ্রিয় ছাত্রছাত্রীরা মনে রাখবা, খনিজমলটা যদি অম্লীয় হয়, বিগালক নিতে হবে ক্ষারীয়, তাহলে নিরপেক্ষ প্রশমন বিক্রিয়া হবে। আর খনিজমলটা যদি ক্ষারীয় হয়, যেমন তোমরা খেয়াল করো, আমরা যদি কপার পাইরাইটস থেকে কপার নিষ্কাশন করতাম, তখন এখানকার খনিজমলটা হলো ক্ষারীয়। যেহেতু এটা অম্লীয় খনিজমল, সো এটাকে দূর করার জন্য আমরা ইউজ করতাম ক্ষারীয় বিগালক, অম্লীয় বিগালক SiO2। এটা অম্লীয় বিগালক, আর এটা হলো ক্ষারীয় খনিজমল। তাহলে আমরা কি বুঝলাম? যে খনিজমল অম্লীয় হলে বিগালক হবে ক্ষারীয়। তাহলে বিগালক জিনিসটা কি? বিগালক জিনিসটা হলো ধাতুর অক্সাইড থেকে ধাতু মুক্তকরণ কালে অপদ্রব্য দূর করার জন্য যে বস্তুটা, যে পদার্থটা ব্যবহার করা হবে, সেই পদার্থটার নামই হলো কি? বিগালক। তো এখন দেখো, এই জায়গাটা তোমরা একটু দেখো, তাহলে এখানে এই আয়রন অক্সাইড কার্বন দ্বারা বিজারিত হয়ে আয়রন যোগ কার্বন মনোক্সাইড হয়ে গেল, আয়রন ধাতু গলিত অবস্থায় বের হয়ে গেল। পরে এটার সিস্টেমটা আমরা আবার পরে বলবো, আলাদাভাবে মুক্তভাবে কিভাবে আয়রন নিষ্কাশন করা হয় বিস্তারিত আলোচনা করব। এখন ওই যে খনিজমলটা আর বিগালকটা, এই চুল্লির তাপমাত্রায় এই বিগালকটা ভেঙে, এটা বিগালক, এই বিগালক এখন এটা ক্ষারীয় বিগালক প্লাস ক্ষারীয় বিগালক যোগ অম্লীয় খনিজমল গ্যাং বা ম্যাট্রিক্স। এখন এইটা হলো ক্ষারীয়, এইটা হলো অম্লীয়, বিক্রিয়া করে CaSiO3, এটা হলো ধাতু মল বা স্ল্যাগ তৈরি করে। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা একটু খেয়াল করে, ইম্পর্টেন্ট একটা স্টেপ, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্টেপ এটা।
আমরা ধাতুর অক্সাইডটাকে কি নিলাম, কি যোগ করলাম, বিজারক হিসাবে কার্বন যোগ করলাম আর বিগালক যোগ করলাম। বিগালক কি, এটা সাধারণত খনিজ মলের উপর নির্ভর করবে। খনিজ মল যদি অম্লীয় হয় বিগালক নিব ক্ষারীয়, খনিজ মল যদি ক্ষারীয় হয় বিগালক নিব অম্লীয়, নিয়ে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করব। সে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে ওই ধাতুর অক্সাইডটা কার্বন দ্বারা বিজারিত হয়ে ধাতু হিসাবে মুক্ত হয়। আর বিগালকটা ওই ম্যাট্রিক্সের সাথে খনিজ মলের সাথে যুক্ত হয়ে ধাতু মল তৈরি করে, দুইটা আলাদা স্তরে চলে যায়। সাধারণত গলিত ধাতু ভারী, এটা পাত্রের তলায় জমা হয়, আর গলিত বিগালকটা হালকা, এটা পাত্রের উপরে জমা হয়। গলিত, যেমন মনে করি একটা পাত্র, এখানে গলিত ধাতুটা জমা হলো আর এখানে বিগালকটা জমা হলো, ধাতু মল জমা হলো। ধাতু মল মানে কি, বিগালক যোগ খনিজ মল সমান ধাতু মল। এই ধাতু মলটা গলিত ধাতুর চেয়ে হালকা, এটা উপরে থাকে আর গলিত ধাতুটা নিচে থাকে, ফলে আলাদা দুইটা পথ দিয়ে এদেরকে কি করা হয়, বের করে আনা হয়। তা এই যে পদ্ধতিটা, এটা হলো ধাতু নিষ্কাশনের 4 নম্বরের পদ্ধতি, ধাতুর অক্সাইড থেকে ধাতু মুক্তকরণ। আর এই প্রক্রিয়াটাকে বলা হয় বিগলন বা স্মেল্টিং। এই স্মেল্টিং এ বা বিগলনে বিগালক যোগ করা হয়। তাহলে বিগালক কি, বিগালকের কাজ কি, বিগালকের কাজ হলো খনিজ মল দূর করা। বিগালক কয় ধরনের, প্রধানত 2 ধরনের, অম্লীয় বিগালক, ক্ষারীয় বিগালক। খনিজ মলটা যদি অম্লীয় হয় বিগালকটা হবে ক্ষারীয়, খনিজ মলটা যদি ক্ষারীয় হয় বিগালকটা হবে অম্লীয়। ফলে মোটামুটি এই ধাতু মুক্ত হয়ে গেল, মোটামুটি বিশুদ্ধ। আরো তড়িৎ বিশুদ্ধ, আরো বিশুদ্ধ করার জন্য যে পদ্ধতিটা, যে ধাপটা, স্টেপটা, সেটা হলো তড়িৎ বিশোধন। 5 নম্বরের স্টেপ হলো মুক্ত ধাতু তড়িৎ বিশোধন, ইলেকট্রোলাইসিস। আবার সুপ্রিয় ছাত্রছাত্রীরা, একবারে বিশুদ্ধ করতে হলে এখন মুক্ত ধাতুটা তড়িৎ বিশোধন করতে হবে। আমি একটু সংক্ষেপে আলোচনা করছি, তাহলে আমাদের 5টা ধাপ কমপ্লিট হয়ে যাবে। তোমরা জানো ধাতু নিষ্কাশনের একটু মানে বেদনা, কঠিন, মানে ব্রেইনে একটু চাপ সৃষ্টিকারী অংশ হইল এটা। তারপরে একটু ভালো করে তোমরা পাঠ্য বইটাও একটু পড়বে, তারপরে একটু দেখো, খেয়াল করো। সাপোজ আমরা কপার ধাতু নিষ্কাশন করব, তড়িৎ বিশোধন করব। মনে করো কপার ধাতু তড়িৎ বিশোধন করব। আমরা একটা পাত্র নিব, কোন ধাতু, কপারের তড়িৎ বিশোধন করব। দেন এখানে আমরা কপারের একটা অবিশুদ্ধ কপারের একটা পুরা মোটা পাত নিব, যেটা অবিশুদ্ধ কপার, অবিশুদ্ধ কপার। আর বিশুদ্ধ কপারের একটা সরু পাত নিব, বিশুদ্ধ কপার। আর এই পাত্রটার ভিতরে আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কপার সালফেট দ্রবণ রাখবো। দ্রবণ মানে এখানে কপার আয়ন আছে, সালফেট আয়ন আছে। আমি এখানে বিস্তারিত আলোচনা, এই জিনিসগুলো তোমরা রসায়নের 8ম অধ্যায়ে শিখেছো, তড়িৎ বিশ্লেষণ অনেক সুন্দর করে শিখেছো। তারপরে একটু সংক্ষেপে আলোচনা করি। তাহলে আমরা অবিশুদ্ধ ধাতুর পাতটাকে, একটা অবিশুদ্ধ ধাতুর পাত দিব কপারের পাত, আর একটা বিশুদ্ধ কপারের পাত দিব। এবার অবিশুদ্ধটাকে আমরা ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে আর বিশুদ্ধটাকে নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করব। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে পজিটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত সেটা অ্যানোড, এটা অ্যানোড, তাহলে এটা ক্যাথোড। তাহলে তোমরা কি বুঝলা, যে ধাতুটাকে আমরা বিশুদ্ধ করব তাকে অ্যানোড হিসাবে ব্যবহার করব, আর বিশুদ্ধ ধাতুর পাতলা একটা পাত ক্যাথোড হিসাবে ব্যবহার করব, আর তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ওই ধাতুর দ্রবণ, লবণের দ্রবণ ব্যবহার করব। এখন দেখো, এখান থেকে একটা কপার পরমাণু যখন এখানে আসে,
দুইটা ইলেকট্রন রেখে কপার পরমাণু ছিল, সে দুইটা ইলেকট্রন রেখে কপার আয়ন হিসাবে এই দ্রবণে চলে আসে। তার কয়টা ইলেকট্রন রেখে? দুইটা। ওই দুইটা ইলেকট্রন এই তার দিয়ে এখানে চলে যায়। আর এখান থেকে তাহলে এখানে দেখো, এখানে সালফেট একটা, কপার দুটো হয়ে গেল, ইমব্যালেন্স হয়ে গেল, কোন আয়ন একা থাকতে পারে না। তখন এই কপারটা এখানে চলে যায়, গিয়ে এই দুইটা ইলেকট্রন নিয়ে বিশুদ্ধ কপার হিসাবে এখানে জমা হতে থাকে। আবার আরেকটা কপার আসলে এই কপারটা এখানে চলে যায়, আরেকটা কপার এখানে আসলে এই কপারটা এখানে চলে যায়, আরেকটা কপার এখানে আসলে, তাহলে দেখা যায় এভাবে অ্যানোডের সব কপার তড়িৎ বিশ্লেষণের ভিতর দিয়ে ক্যাথোডে গিয়ে সঞ্চিত হয়ে যায়। এভাবে কি করা হয়? অবিশুদ্ধ ধাতু তড়িৎ বিশোধন করা হয়। তাহলে কি হলো বুঝতে পারছো তো? এখান থেকে একটা কপার আয়ন যখন এখানে যায়, দুইটা ইলেকট্রন রেখে, তখন একটা দ্রবণের কপার আয়নটা আবার এখানে চলে যায়, ফলে একটা থাকে। ওই দুইটা ইলেকট্রন এদিক দিয়ে যায়, ওই ইলেকট্রন দুইটা নিয়ে সে কপার পরমাণু হিসেবে যায়। এখন আবার আরেকটা কপার আয়ন যখন দুইটা ইলেকট্রন রেখে আসে, তখন ওই ইলেকট্রন দুটো এদিকে যায়, এই কপারটা ওই ইলেকট্রন দুটো নিয়ে এটার উপর জমা হয়। পর্যায়ক্রমে এই প্রক্রিয়াটা চলতে থাকে, আস্তে আস্তে এটা ক্ষয় হয়, এটা ভারী হয়। এক সময় এখানে আর কোনো কপার থাকে না, সব কপার ক্যাথোডে গিয়ে জমা হয়। এভাবে বিশুদ্ধ ধাতু নিষ্কাশন করা হয়। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে আমরা আজকে কি শিখলাম? ধাতু নিষ্কাশনের 5টি ধাপ। 1 নম্বরে ছিল গ্রিন্ডিং এন্ড ক্রাশিং, 2 নম্বরে ছিল কি ছিল মানে ড্রেসিং, 3 নম্বরে ছিল অক্সাইডের রূপান্তরকরণ, 4 নম্বরে ছিল ধাতুর অক্সাইড থেকে ধাতু মুক্তকরণ, যেটাকে বলবো আমরা বিগলন স্মেল্টিং, আর 5 নম্বরের ধাপ ছিল মুক্ত ধাতু তড়িৎ বিশোধন। তা তড়িৎ বিশোধনে যে ধাতুটা আমরা বিশুদ্ধ করব সেটা থাকবে অ্যানোডে, আর তার একটা পাতলা পাত হিসাবে আমরা ক্যাথোড নিব, আর দ্রবণটা হবে তড়িৎ বিশ্লেষণ হবে ওই ধাতুর জলীয় লবণের জলীয় দ্রবণ। আস্তে আস্তে অ্যানোডের সব ধাতুরা ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে গিয়ে সঞ্চিত হবে বিশুদ্ধ ধাতু রূপে। তো আজকে এ পর্যন্ত থাকুক। আশা করি আগামী ক্লাসে আমরা রসায়নের এই অধ্যায়ের পরের অংশটুকু আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে ইনশাল্লাহ। সবাই সবার জন্য দোয়া করবে। আর আমি ছোট্ট একটা বাড়ির কাজ দিই, তোমরা একটু বাড়ির কাজটা একটু লিখে নাও। একটু লিখে নাও, যদিও বাড়ির কাজটা বিদায়ের আগেই দেওয়া উচিত ছিল, একটু লিখে নাও। বাড়ির কাজ জিঙ্ক ব্লেন্ড ও ক্যালামাইন এর অক্সাইডে রূপান্তরকরণ পদ্ধতি অভিন্ন কিনা বিশ্লেষণ করো। তারপরে 2 নম্বরে 3 স্টোন গ্যালেনা আকরিক ঘনীকরণে 3 স্টোন গ্যালেনা বক্সাইট আকরিক ঘনীকরণের পদ্ধতি ব্যাখ্যা করো। 3 স্টোন গ্যালেনা বক্সাইট আকরিক ঘনীকরণের পদ্ধতি ব্যাখ্যা। তোমরা
আজকের আলোচনা এগুলো চলে গেছে, আমরা আলোচনা করছি। এই আলোচনার সাপেক্ষে তোমরা এই দুইটা জিনিস লিখবে, আগামী ক্লাসে আমাকে দেখাবে এবং আমি এই বিষয়গুলো তোমাদের কাছে আবার জানবো। তোমরা বাসায় গিয়ে ভালো করে পড়বে, আর পরের ক্লাসে আমরা এরপর থেকে আবার শুরু করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো।